দর্শক দেখুন আজকে কি হয়েছে বৈঠকে। একেবারে যাতা যাতা প্রচুর ধমক দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। খুবই কড়কেছেন, বলবো খুবই কড়কেছেন। আজকে ডিএম এসপিদেরকে নিয়ে যে বৈঠকটা করেছেন কলকাতায়, সেখানে ধরে ধরে উনি কিন্তু প্রশ্ন তুলেছেন এবং যাকে যা বলার সেটা বলেছেন এবং ভৎসনাও করেছেন। যাকে এখানে দেখছেন, ছবি দেখে নিশ্চয়ই চিনতে পারছেন, বিনীত গোয়েল, যিনি আরজিকর কাণ্ডের সময়ে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার ছিলেন, যাকে বদলি করা হয়েছিল। তো তিনি তো এখন এডিজি আইন শৃঙ্খলা। তো তাকেও অনেক সব বলা হয়, অনেক অভিযোগ তার সামনেও আনা হয়। তো যখন মুখ্য নির্বাচন কমিশনার এই সব বলছিলেন, তো তখন উনি নাকি কিছু সাফাই দেওয়ার চেষ্টা করছিলেন। তো তখনই যেটা খবর দর্শক, মুখ্য নির্বাচন কমিশনার তিনি পরিষ্কার বলেন, সব জানি, বসুন বসুন বসুন, সব জানি। মানে এই টাইপের নাকি একটা রিয়াকশন দিয়েছেন। ফলে বুঝতে পারছেন কতটা গম্ভীর এবং কতটা ক্ষুব্ধ ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার। অনেকে বলছেন যে আজকে তো প্রায় 33,000 ভোল্ট, 440 না, 33,000 ভোল্ট ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার। যাকে পেয়েছেন, যার বিষয়ে মানে কিছু উঠে এসছে, তাকে একেবারে ঝেড়ে দিয়েছেন এবং পুরো সতর্ক করে দিয়েছেন। কি ভাবছেন যে ভোটটা উতরে গেলেই হয়ে গেল, ভোট উতরে গেলেই আমরা সব বেঁচে গেলাম? না, এবার কিন্তু সেটা হবে না। ভোট মিটে গেলেও যদি কারো গাফিলতি ধরা পড়ে, ভোটের পরেও কিন্তু ব্যবস্থা নেব, এমন ব্যবস্থা নেব সেখান থেকে ঘুরে আসতে পারবেন না। এটাও বলেছেন এবং এটাও মনে করিয়ে দিয়েছেন যে কি ভাবছেন কোনো প্রমাণ মিলবে না। এখন ডিজিটাল অনেক কিছু প্রমাণ থেকে যাবে আছে, ফলে সেই সব দেখে কিন্তু চিহ্নিত করা যাবে। এটা ভাববেন না যে সব ডিলিট হয়ে যাবে, সব এদিক ওদিক হয়ে যাবে, কোনো প্রমাণ থাকবে না, আমাকে ধরতে কেউ পারবে না, এটা ভাববে না। সব কিন্তু প্রমাণ আছে, প্রমাণ থাকবে। এখন কিন্তু ডিজিটালের যুগ, ডিজিটাল ফুটপ্রিন্ট কিন্তু থাকে, যার মাধ্যমে কিন্তু আমরা চিহ্নিত করতে পারবো এবং ব্যবস্থা নেব। ফলে সতর্ক হয়ে কাজটা কিন্তু করবেন, এটা বলেছেন। আর এসপিদের উদ্দেশ্যে উনি যেটা বলেছেন যে আচ্ছা, আরও তো সব রাজ্য আছে, সেখানেও তো ভোট হয়, কই এত তো অশান্তি হয় না, তো এখানে কেন এইরকম হয়, কেন এত অশান্তি, কেন এখানে কি করেন আপনারা, কি সমস্যা? মানে এইসব নিয়েও কিন্তু আজকে উনি একেবারে ক্ষোভ উগড়ে দিয়েছেন। আমি দর্শক এইসব খবর সামনে আসার পর থেকে আমি দেখছি অনেকেই সন্তোষ প্রকাশ করছেন যে হ্যাঁ, অনেক দিন পরে আরও একজন মুখ্য নির্বাচন কমিশনারকে দেখতে পাচ্ছি যিনি এতটা কড়াভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন, যেটা এই রাজ্যের ক্ষেত্রে খুবই জরুরি। কারণ এই রাজ্যের শাসক এমনভাবে চলে, এখানে যে সরকারি মেশিনারি আছে তারাও ঠিকমতো করে কাজ করতে পারে না, নিরপেক্ষভাবে কাজ করতে পারে না। ফলে আমাদের রাজ্যের জন্য বিশেষ করে এই ধরনের একজন মুখ্য নির্বাচন কমিশনার দরকার, যিনি এইভাবে সতর্ক করে, সচেতন করে পুরো কাজটা করাতে পারবেন। আমি দেখছি অনেকেই সন্তোষ প্রকাশ করছেন। কিন্তু দর্শক, আমি এ নিয়ে কথা বলেছিলাম প্রাক্তন আইপিএস অফিসার, প্রাক্তন এসপি দেবাশিস ধরের সঙ্গে। ওনার কি রিয়াকশন দর্শক আমি আপনাদেরকে শোনাবো। আমার প্রশ্ন ছিল ওনার কাছে যে একজন মুখ্য নির্বাচন কমিশনারকে এইরকম কথা বলতে হচ্ছে কেন, যে অন্যান্য রাজ্যে অশান্তি হয় না, কেন এখানে এত অশান্তি হয়, কেন পুলিশ ঠিকমতো করে দায়িত্ব পালন করতে পারে না, আর কেনই বা এই টাইপের পরিবেশ এখানে তৈরি হয়। তো উনি দর্শক দেখুন কি উত্তরটা দিয়েছেন আমাকে, আগে শুনুন তারপর ব্যাখ্যাতে আসছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর। দেবাশিস বাবু, হয়তো আপনিও খবর রাখছেন, মুখ্য নির্বাচন কমিশনার কলকাতায় আছেন এবং ডিএম এসপিদের সঙ্গেও বৈঠক করেছেন, কিন্তু সেখান থেকে কিছু কথা উঠে আসছে। উনি প্রচণ্ড ক্ষুব্ধ, এখানকার ডিএম এসপিরা যেভাবে কাজ করছেন বা করেন সেটা নিয়ে অনেক ক্ষোভ প্রকাশ করেছেন এবং তার মধ্যে একটা প্রশ্ন তোলা হয়েছে বিশেষ করে পুলিশের উদ্দেশ্যে, যে অন্যান্য রাজ্যে এত হিংসা হয় না ভোটের সময়, এখানে কেন এত হিংসা হয়, আপনারা কি করেন? এবং সেই সঙ্গে দায়িত্ব নিয়েও বলা হয়েছে যে ঠিকমতো করে কাজ করতে হবে, না হলে কিন্তু মুশকিল আছে, ভোট মিটে যাওয়ার পরেও কিন্তু আমরা ব্যবস্থা নিতে পারি, আমাদের কাছে ডিজিটাল
ফুটপ্রিন্ট আছে, মানে নমুনা আছে সেটাকে চিহ্নিত করার যে কাদের জন্য এইগুলো হচ্ছে। এসপিদেরকেও যেমন বলা হয়েছে, যারা অন্য দায়িত্বে আছেন ডিএম তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা হয়েছে। আমার যেটা প্রশ্ন আপনার কাছে, আপনি যেহেতু এসপি ছিলেন, একটি জেলার লাস্ট যেভাবে কাজ করেছেন, পুলিশ কেন সামাল দিতে পারে না? মানে এত অশান্তি কেন হয় এখানে? অ্যাকচুয়াল কারণটা কি বলুন তো, সমস্যাটা কোথায় এখানে? দেখুন, মেন সমস্যা হচ্ছে দীর্ঘদিনের ওয়ার্ক কালচার, যাতে অভ্যস্ত হয়ে গেছে পুলিশ। এই মানে আপনি যে সিচুয়েশনের সাথে থাকবেন বা যে পরিবেশে কাজ করবেন, তার একটা, তাকে আমরা বলি অভিব্যক্তি, ঠিক আছে, মানে অ্যাডাপ্টেশন। সেই যে ব্যাপারটা এতদিনে ঘটেছে, মানে এই দীর্ঘ এত বছরের বাম জমানাতেও আমরা একই ধরনের অভিযোগ জেনে এসেছি, এবং পরবর্তীকালে যে তৃণমূলের 15 বছরের জমানা, এটা আরো একদম হাইয়েস্ট পিকে গিয়ে পৌঁছে গেছে। তো যখন পুলিশ নিরপেক্ষ থাকে না এবং দীর্ঘদিন ধরে রাজ্যে আইন শৃঙ্খলা ব্যাহত হয়, সেক্ষেত্রে কোনো স্টেপস নেয় না, সেক্ষেত্রে দেখা যাবে ইলেকশনের আগে, মানে প্রি পোল, ডে অফ পোল বা পোস্ট পোল, এই পুরো প্রসিডিওরে যে গন্ডগোলগুলো হয়, সেক্ষেত্রে যদি পুলিশ দীর্ঘদিন ধরে কোনো ব্যবস্থা নেয়নি বা যারা আক্রান্ত হয়েছে তাদের পাশে দাঁড়ায়নি বা সঠিক যে অভিযোগ তদন্ত করে যে ঘটনাগুলো ঘটেছে, এবারেও যে ইলেকশনের আগে দেখবেন যে এসআইআর প্রক্রিয়া বা তার আগে থেকে যে ঝামেলাগুলো চলে আসছে, এখনো কিন্তু তার যথাযথ কোনো বিহিত হয়নি। শাসক দলের বিভিন্ন যারা নেতা বিভিন্ন সময়, ইনক্লুডিং এমএলএ রয়েছেন, অন্যান্য পদাধিকারী রয়েছেন, তারা কিন্তু যথেষ্ট পরিমাণে থ্রেট করেছেন, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট করেছেন। বিএলওরা কাজ করেছেন, ঠিকমতো কাজ করেনি। অন্য সমস্ত রাজ্যে এসআর কমপ্লিট হয়েছে, আমাদের রাজ্যে এখনো হয়নি, এখনো 54 লাখের মতো বাকি আছে। এই পুরো প্রসিডিওর, মানে পুলিশ সঙ্গে প্রশাসন, মানে সবাই তো ইলেকশন কমিশনের আন্ডারে ডেপুটেশনে কাজ করেন। ইলেকশন কমিশন কোনো বাইরে একটা এমন সংস্থা, তাদেরকে কিন্তু রাজ্যেরই বিভিন্ন অফিসারকে নিয়ে বা কর্মীকে নিয়ে কাজ করতে হয়। যখন এই পুরো প্রক্রিয়াটা ব্যাহত হয়, যেখানে নিরপেক্ষতা থাকে না এবং কোনো রকম ব্যবস্থা নেওয়া হয় না, তখনই কিন্তু সেই অভিযোগটা ওঠে। শুধু বারবার ওঠে না, তার কোনো সলিউশন আজ পর্যন্ত আমরা পাইনি। যদি একবারও সেই সলিউশনটা আসতো, ইলেকশন কমিশন প্রত্যেকবারই গিয়ে বলেন যে আমরা এই ব্যবস্থা নেবো, এটা কোনো নতুন নয়। ইলেকশন কমিশনের মিটিং আমিও আগে করেছি, কিন্তু দেখা যায় একবার ইলেকশন হয়ে যাওয়ার পরে সেই সমস্ত ফাইল কিন্তু চাপা পড়ে যায়। তো ইলেকশনের পরে যেটা ইলেকশন পিটিশন বিভিন্ন কোর্টে দাখিল করা হয়, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে, তার যখন তার রায় বেরোয়, আলটিমেটলি গিয়ে কিন্তু আরেকটা নতুন ইলেকশন চলে আসে, তখন আর তার কোনো মানে ভ্যালিড গ্রাউন্ড থাকে না বা তার কোনো জাস্টিফিকেশন থাকে না। তো এর জন্য এই দীর্ঘদিনের প্র্যাকটিস। আর সব থেকে বড় কথা, পুলিশ প্রশাসন নিরপেক্ষ না হলে কোনো ইলেকশন সঠিকভাবে করা সম্ভব নয়। আপনি কেন্দ্রীয় বাহিনীকেও নিয়ে এসছেন, তখনও দেখেছেন যে কেন্দ্রীয় বাহিনীকেও ডাইভার্ট করে দেওয়া হচ্ছে, কেন্দ্রীয় বাহিনীও তার কাজ করতে পারছে না। এই পুরো প্রক্রিয়াটা, এবং সঙ্গে যারা রিটার্নিং অফিসার রয়েছেন বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার রয়েছেন, তাদেরও যে নিরপেক্ষতা যদি বজায় থাকতো, তাহলে কাউন্টিং বা ডে অফ পোলে যে বিভিন্ন রকম ম্যানিপুলেশন হয়, মানে বুথের মধ্যে বুথের বাইরে বিভিন্ন জায়গাতে, তো সেইগুলো কিন্তু ঘটতো না। এবং অনেক সময় আরো বিভিন্ন রকমের অভিযোগ ওঠে, তো সেই অভিযোগগুলো কিন্তু বাইরের কোনো রাজ্যে আপনি দেখতে পাবেন না। এই পুরো প্রসেসটাতে পুলিশ একটা বড় পার্ট, যেহেতু ল অ্যান্ড অর্ডার মেনটেন করে, এবং মানে ইলেকশনের প্রায় 1 মাস 1.5 মাস 2 মাস আগে থেকে তাদের পুরো প্রক্রিয়াটা চালাতে হয় এবং তাদের সেই প্রস্তুতি নিতে হয়। তো এই পুরো প্রস্তুতিতে যখন খামতি থেকে যায়, এবং সব থেকে বড় কথা যে আমরা যেটা আমি আবার বললাম, যে শুনে এসেছি বা ডিজিটাল, এবার ইলেকশন কমিশন বলছে ডিজিটাল ফুটপ্রিন্ট থেকে যাচ্ছে, কিন্তু যারা এখনো অব্দি যে অভিযোগগুলো এসছে, যারা এখনো অব্দি সেই অভিযোগ, মানে যাদের এগেনস্টে আছে, তাদের এগেনস্টে কি ব্যবস্থা হয়েছে? ব্যবস্থা যতক্ষণ না হবে, যখন কাউকে কোনো, যদি আইন মেনে কাজ না করে, তার জন্য যে ধরনের মানে সার্ভিস রুলে বলুন বা আমাদের ভারতীয় আইনেও যে প্রতিবিধান রয়েছে, সেই অনুযায়ী যখন কোনো কাজ করা হয় না, সেক্ষেত্রে ইলেকশন কমিশনকেও কিন্তু শুধু নোট আর ওই মানে এটা হয়ে গেলে এটা হবে, মানে পোস্ট এফেক্ট যেটা বলি, তার থেকে যখন যেটা ঘটছে তার জন্য যেটা করা উচিত সেটা যদি হয়, তাহলে কিন্তু প্রক্রিয়াটা অনেক স্বচ্ছ হবে, এবং যারা যে অফিসাররা এটা ভিসিয়েট করছেন, তারাও কিন্তু কাজ করতে বাধ্য হবেন। তো ফলে এই যে এখনো অব্দি যা ঘটেছে, এবারে অ্যাটলিস্ট যা ঘটেছে, সেগুলো যেন সঠিক, বা যে কেস রেজিস্টার্ড হয়েছে ইলেকশন কমিশনের কথাতেও যেগুলো হয়েছে, তাতে যেন সঠিক ব্যবস্থা নেওয়া হয়। কারণ এসআইআর একটা বড় প্রক্রিয়া বাকি আছে। 54 লাখ ভোটার ইজ নট এ ম্যাটার অফ জোক। তো
তো তাদেরও কি করে, যদি ভোটাররা দেখে যে ইলেকশন কমিশনকেই কালো পতাকা দেখানো হচ্ছে, চিফ ইলেকশন কমিশনারকে, এবং তাকে আসার পরে বিভিন্নভাবে যেভাবে মানে গো ব্যাক বা অন্যান্য যে পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, একজন সামান্য পুলিশ কর্মী বা একজন সামান্য বিএলও বা যারা যখন রিটার্নিং অফিসার বা ইলেকশন অফিসার হিসাবে কাজ করবেন, তারা কি ধরনের থ্রেটের সম্মুখীন হয় এটা বুঝতে হবে। তো সেটা করতে গেলে ফুল প্রুফ অ্যারেঞ্জমেন্ট বলতে কি বোঝায়, সেটা তো ইলেকশন কমিশনকেই নিতে হবে। সেই প্রক্রিয়াটা যেন এখন থেকেই হয়, ইমিডিয়েটলি হয়, এবং আগে যেগুলো ঘটনা ঘটেছে তার জন্য যথারীতি বিধি ব্যবস্থা নেওয়া হয়। না হলে কিন্তু এটা বলে মানে আলটিমেটলি যে সবাই খুব একটা শুনবে, সবাই জানে যে কোনো ভাবে একটা ইলেকশনটা পার করে দিই, তারপর কেউ এটা ছুঁয়েও দেখবে না, সেই মানে ওই বন্ধ ফাইলের মতো মানে হিমঘরে চলে যাবে। তো সবথেকে বড় আজকের দিনের যেটা হওয়া উচিত, সেটা যথারীতি ব্যবস্থা হওয়া উচিত। আমরা মানে কিছুদিন মানে মাননীয় রাষ্ট্রপতির সাথেও কি ঘটেছে দেখেছি, চিফ ইলেকশন কমিশনারের সাথেও কি ঘটেছে দেখেছি, আর সিইওর সাথে রেগুলার ঘটছে, বা অন্যান্য ইলেকশন যারা আধিকারিক রয়েছে তাদের সাথে ঘটছে। ফলে এটা যদি ব্যবস্থা নিতে হয়, ইমিডিয়েটলি নেওয়া হয়। আর পুলিশ যদি অ্যাক্টিভ না হয়, সেক্ষেত্রে পুলিশকে কি করে অ্যাক্টিভ করতে হয় ইলেকশন কমিশনই জানে, যেটা আজ থেকেই যেন এই ঘটনাটা ঘটে। বুঝতে পারছি, মানে আপনি যেটা বলছেন যে যে কথা বলা হচ্ছে সেই কথা অনুযায়ী কাজ হলে এমনিতে সবার মেরুদণ্ড সোজা হয়ে যাবে, ঠিক মতো করে তারা কাজ করবেন, বা এত এইরকম নিয়ম ভেঙে কাজ করার সাহসটা তারা পাবেন না। ফলে কমিশন যে কথাগুলো বলছে অন্তত অ্যাকশন নিয়ে দেখাক, তাতে করে কাজটা অনেক সুবিধা হবে। কিন্তু আমি এটা একটা পার্ট অবশ্যই বুঝলাম আপনার কথা, কিন্তু আমি আরেকটা বিষয় একটু পরিষ্কার হতে চাইছি যে অন্যান্য রাজ্যে এত অশান্তি হয় না, কিন্তু এই বাংলাতে এত অশান্তি হয়, এর ব্যাপারটা কি? পুলিশ কেন সামলাতে পারে না অন্যান্য রাজ্যে সামলাতে পারলেও? দুটো কারণে হয় না। অন্যান্য রাজ্যের মানুষ কখনো এই ধরনের ভায়োলেন্স থেকে অভ্যস্ত নয়। ওকে। আমরা যে মানে আমি অনেক জায়গাতেই ইলেকশন অবজারভার কাজ করেছি। তো তার মধ্যে একটা মানে রাজ্যকে নিয়ে যাকে নিয়ে আমরা সবচেয়ে ব্যঙ্গ করতাম, বিহার। আমি 2019-এর লোকসভায় অবজারভার ছিলাম, এবং বেশ কয়েকটা মানে লোকসভার আমার দায়িত্বে ছিল। তো ওইখানেও 2009-এর পরে কোনো রকম ভায়োলেন্স ইলেকশনের সময় বা ইলেকশনের আগে বা পরে এটা কিন্তু বন্ধ হয়ে গেছে। মানে তারা তাদের ট্র্যাডিশনটাকে, যেটা তাদের নামে বদনাম ছিল, ওটাকে শেষ করে দিয়েছে। আমি নর্থ ইস্টেও ইলেকশন করিয়েছি, তো সেক্ষেত্রেও আমি দেখেছি যে এই ধরনের কোনো ঘটনা মানে আমি একবার জিজ্ঞেস করেছিলাম যে তোমরা কি কোনো ভায়োলেন্স এরকম দেখেছো? বলছে ভায়োলেন্স, হোয়াট ভায়োলেন্স, মানে ওই শব্দটার সাথেই ওখানে ওরা পরিচিত না। এক তো হচ্ছে আমি যেটা বললাম, তাদের সংস্কৃতির মধ্যে এটা নেই। এখানে বাকি রাজ্যে মানে কে জেতে বা হারে সেটা নিয়ে মানুষের কিন্তু মানে গণতান্ত্রিক প্রক্রিয়াটার ওপর আস্থা রয়েছে, যেটা আমাদের রাজ্যে নেই। 2 নম্বর কথা, আমাদের রাজ্যে যেটা বললাম গত 50 বছরের যে কালচার চলে এসছে, সেটা কিন্তু সেই ট্র্যাডিশনটাকে আমরা বয়ে নিয়ে যাচ্ছি। কোনো শাসক আসেনি এটাকে শেষ করার জন্য। তো আমাদের এটা কিন্তু একটা এজেন্ডার মধ্যে রয়েছে। জিতুক হারুক কোনো ব্যাপার না। অন্য রাজ্যে জেতা হারার পরে মানে একই সাথে পাশাপাশি বুথে বসে তারা ভোটার লিস্ট দেখে মানে মানুষকে সাহায্যও করে, আবার কাউন্টিং হয়ে যাওয়ার পরে হ্যান্ডশেক করে বাড়ি চলে যায়। রাজনীতি কিন্তু ওখানেই শেষ হয়ে যায়। কাউকে কোনোদিন মারধর করা, ভয় দেখানো, ধমকানো, চমকানো, এই মানে সংস্কৃতিটাই অন্য কোনো রাজ্যে নেই, সরি টু সে আমাদের রাজ্য ছাড়া। আজকে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ এমনই একটা জায়গা হয়েছে, আমরা যেটা বারবার বলেছি, এটা যেন একটা আলাদা রাষ্ট্র। তো এই মানে এখানে কিন্তু এই বাংলাদেশের কালচারটাকে বিভিন্ন সময়ে এটাকে অ্যাডপ্ট করা হয়েছে। আমরা কিন্তু এই জায়গার থেকে বেরোতে পারিনি। আমাদের এই যে আজকে যদি ভাবেন যে এই পুরো একদিনে সলিউশন বেরোবে, এটা নয়। যে ট্র্যাডিশনটা আমরা এতদিন ধরে বয়ে নিয়ে এসেছি, সেটা করতে গেলে ইলেকশন কমিশনের সব থেকে বড় ভূমিকা রয়েছে। 2 নম্বর কথা হচ্ছে যে একটা জিনিস যেটা মানে এখানে হচ্ছে যে, ঠিক আছে আমি যেটা বললাম যে ইলেকশনের পরে যখন ইলেকশন পিটিশন ফাইল করা হচ্ছে, তো তার তো কোনো মানে আলটিমেটলি তার কোনো লাভ হচ্ছে না। যদি আপনার পক্ষেও সেটা বেরোয় যে ইলেকশন পিটিশন ফাইল করছেন, আলটিমেটলি আরেকটা ভোটের ঘন্টা বেজে যাচ্ছে বা আরেকটা ভোট ডিক্লেয়ার হয়ে যাচ্ছে। বুঝতে পারছি, ফলে বুঝতে পারছি। আজ হ্যাঁ, পর্যন্ত কেউ কোনো সমাধান পায়নি কিন্তু। সেই জায়গা এবং থেকেই ওদের 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 সাহসটা বাড়ছে, আর সেখান থেকে এটা চালিয়ে যাচ্ছে। আমি আরেকটা শেষ প্রশ্ন আপনার কাছ থেকে আমি উত্তরটা চাই, সেটা হচ্ছে যে পুলিশ কি এখানে ঠিকমতো করে কাজ করতে পারে, অফিসাররা কাজ করতে পারেন, নাকি কোনো কোনো অফিসার তারা তাদের পদোন্নতির জন্য তারাও কোথাও মাথা নত করে দেন শাসকের কাছে? আর পুলিশের অবস্থাটা কি কি দেখি এখানে কাজ করতে গেলে? যেমন পুলিশ হচ্ছে সব থেকে, যেহেতু পুলিশকে সাধারণ মানুষের সাথে সব থেকে বেশি মানে পুলিশের সাথে মানে তার কাজটা
জড়িত আছে। প্রত্যেক দিন আপনাদের কোনো না কোনো দরকারে মানুষকে পুলিশের কাছেই যেতে হয়। আমরা রাস্তায় বেরোয় সবার আগে পুলিশকে দেখতে পাই। তো এই পুলিশ যখন নিরপেক্ষ থাকলো না, আমি যেটা বলেছি এই ট্র্যাডিশন কিন্তু তৃণমূল যে তৈরি করছে, আমরা তৃণমূলকে শুধু দোষ দিচ্ছি সেটা নয়। বাম আমলে যেটা চলেছে, তৃণমূল সেই ঐতিহ্যবাহী ধারাটাকে বয়ে নিয়ে এসে এটাকে সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। তো সেই জায়গাটা থেকে আজকে যে ধরুন প্রায় 40-50 বছরের, আমি ধরে নিচ্ছি সিপিএম এর প্রথম 20 বছর হয়তো এর থেকে অনেক বেটার ছিল। তো গত 30 বছরের যে ট্রেডিশন আমি যদি বলি, সেই ট্র্যাডিশনটাকে কিন্তু একদিনে চেঞ্জ করা সম্ভব নয়। পুলিশের রক্তে আজকে যদি একদম টপ টু বটম আজকে প্রত্যেকে মানে মানে প্রশাসনের সর্বোচ্চ কর্তা থেকে আরম্ভ করে সর্বনিম্নে যারা রয়েছে তারা যদি প্রত্যেকেই গাইডেড বাই মানে বলতে পারি যে মানে স্পেশাল ইনস্ট্রাকশন, এটাই কিন্তু তাদের কাছে আইন হয়ে গেছে। দেশের আইনটা আইন নয়, বুঝতে পেরেছি। দেশের সংবিধানটা সংবিধান নয়। এটা যখন হয়ে যাবে তার মানে কাজ করার তো তাদের পক্ষে সম্ভব নয়। তারা তো ওইভাবে অভ্যস্ত হয়ে গেছে। সেই যা আমার রক্তে যে মানে যদি বিষ ঢুকে যায়, সেই বিষটা যতক্ষণ না পর্যন্ত পুরো বের করে নেওয়া যাবে ততক্ষণ তো আমাকে সেখান থেকে মানে সুস্থ করা যাবে না। তো এই অসুস্থতার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, নাহলে সম্ভব নয় এটা করা। বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য। দর্শক শুনলেন, বিষ বের করতে হবে, আর তার জন্যে একটা বেশ শক্তপোক্ত ওঝা প্রয়োজন রয়েছে। যদিও ওঝাতে আবার অনেকে আমরা বিশ্বাস করি না, আমি জাস্ট কথার কথা বলছি। একজন শক্তপোক্ত লোক দরকার আছে যিনি বিষটাকে বের করে আনতে পারবেন। তো অনেকে মনে করছেন সেই মানুষটিকে যেন এখন আমরা পাচ্ছি জ্ঞানেশ কুমার। উনি যেভাবে কড়া, মানে প্রথম দিকে একটা প্রশ্ন তৈরি হয়েছিল কমিশনের কাজকর্ম নিয়ে, কিন্তু পরের দিকে কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার যেভাবে শক্ত হাতে এই রাজ্যের ব্যাপারটাকে দেখছেন, কত একটা আশা ভরসার জায়গা নতুন করে তৈরি হচ্ছে যে হ্যাঁ পারবেন, উনি পারবেন, জ্ঞানেশ কুমার পারবেন। তো সেখান থেকেই প্রত্যাশা তৈরি হচ্ছে। কিন্তু প্রাক্তন এসপি এবং আইপিএস দেবাশিস ধর যেটা বলার চেষ্টা করলেন যে শুধু ধমকেই থেমে থাকলে হবে না, অ্যাকশন দরকার আছে, অ্যাকশনের প্রয়োজন রয়েছে। অ্যাকশনটা হচ্ছে না বলে, হয়নি বলে সাহসটা বেড়ে যায়। এখানে যে কালচারটা হয়ে রয়েছে সেই কালচারটাকে ভাঙা যাচ্ছে না, অ্যাকশনটা হচ্ছে না বলে সময় মতো ওই বলা হয়, তারপর আবার সেটা থিতিয়ে যায়। আর এইভাবেই যদি থিতিয়ে যেতে থাকে তাহলে এটার এই অবস্থার পরিবর্তন হবে না। ফলে অ্যাকশনটাও কিন্তু নিতে হবে। যেসব অ্যালিগেশন বিষয় সামনে এসছে সেগুলো পুরো মানে খতিয়ে দেখে পুরোপুরি অ্যাকশন নিতে হবে এবং তাড়াতাড়ি অ্যাকশন নিতে হবে, তাহলেই সবাই সোজা হয়ে যাবেন। এটা ওনার বক্তব্য। তো আমরাও আশা করব যে মুখ্য নির্বাচন কমিশনার যেভাবে চালিয়ে খেলছেন এই মুহূর্তে, ব্যাট করার চেষ্টা করছেন, যেন সত্যিই মানে অ্যাকশনটা নিয়ে দেখান। মানে তিনিও যেন অন্যদের মতো যারা আগে ছিলেন সব ভুলে যাবেন আফটার ইলেকশন, এটা যাতে না হয়। আর এই ইলেকশনের আগেই যেগুলো যা করার, ইলেকশনের পরে তো সে ঠিক আছে, ইলেকশনের আগেও কিন্তু অনেক কিছু করার আছে। এই যে মেশিনারি, সেটাকে শক্তভাবে কাজ করানোর ক্ষেত্রে। ফলে এখানেও যে অ্যাকশনগুলো নেওয়াটা প্রয়োজন রয়েছে সেগুলো কয়েকটা নিয়ে দেখাক কমিশন, নিয়ে দেখান মুখ্য নির্বাচন কমিশনার। দেখবেন যেটা আপনি চাইছেন, যেটা এই বাংলার মানুষ চাইছেন, সেটা হয়ে যাবে। দর্শক কি বলবেন, আপনাদের কি বক্তব্য, আপনারা কি চাইছেন? কমিশনার কোন কোন দিকটাতে নজর দিন, কি করুন, কোন কোন দিকটা নজর দেওয়াটা জরুরি বলবেন, সাজেশন দেবেন, যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।